আসসালামু আলাইকুম প্রিয় দুষ্ট পাখিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 জলবায়ু পরিবর্তনের দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আলোচনা করব। চলো যাওয়া যাক। জলবায়ু পরিবর্তন। প্রথমে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আমরা কি করতে পারি। তোমরা একটু চিন্তা করো যে আমরা কি করতে পারি। তারপরে এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে, কয়েকজন শিক্ষার্থী মিলে ছোট ছোট দল তৈরি করি। চলো আমরা দল তৈরি করি আগে। এই যে আমরা দল তৈরি করে নিলাম। এই যে আমাদের দুষ্টমণিদের নিয়ে কি করলাম, দল তৈরি করলাম। এরপরে বলছে নিচের মানচিত্রটি পর্যবেক্ষণ করি। চলো মানচিত্র দেখি। এই যে আমাদের একটা মানচিত্র দেওয়া আছে, এটা আমাদেরকে পর্যবেক্ষণ সুন্দরভাবে দেখতে বলছে, গভীরভাবে দেখতে বলছে। দেখো এই যে লালের মতো যে রংটা, এই রং দ্বারা খরা নির্দেশ করছে এখানে বলা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই জায়গায় এই জায়গাগুলোতে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে খরাপ্রবণ এলাকা। এখন যদি আমরা মানচিত্র ভালোভাবে বুঝি যে আমাদের মানচিত্রের এই অংশে কোন বিভাগ আছে বা কোন জেলা আছে, তাহলে আমরা সরাসরি বলতে পারবো। সেটা আমরা দেখব। আগে আমরা মানচিত্রটা ভালো করে পর্যবেক্ষণ করি। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখো, বন্যা হচ্ছে এই যে একটু কি কালার, এটা হালকা ব্লু কালার, হালকা নীল কালার। দেখো এই যে, তার মানে দেখা যাচ্ছে প্রায় বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই বন্যা হয়। শুধু এই যে আমাদের এই বঙ্গোপসাগরের এই সাইডটুকু বাদ দিয়ে। আবার এই সাইডটুকুতে কি হয় দেখো, এই যে একটু হলুদ, হালকা হলুদ, জলোচ্ছ্বাস। তার মানে এই যে আমাদের এই অংশটুকুতে জলোচ্ছ্বাস হয়। আকস্মিক বন্যা কোথায় হয়? আকস্মিক বন্যা আমাদের এই যে এই অংশ দিয়ে হতে পারে, হতে পারে এই অংশ দিয়ে, এই অংশ দিয়ে, অথবা এই অংশ দিয়ে। আচ্ছা, আমরা মানচিত্রটা পর্যবেক্ষণ করলাম। এরপর বলা হয়েছে যে মানচিত্রে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা মানচিত্রে যে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখানো হয়েছিল তা আমরা দেখে নিলাম। এরপর বলছে যে নিজ নিজ এলাকার প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করি। এখন তোমরা যদি তোমাদের জেলা চিনো, যদি চিনে থাকো মানচিত্রে, তাহলে অবশ্যই সেটা চিহ্নিত করতে হবে। তারপরে বলছে যে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করি, যে এখানে যে দুর্যোগগুলো আছে সেটার জন্য কোনটার জন্য আমরা কোন প্রস্তুতি গ্রহণ করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কাজটা নিয়ে কি করব, পরিশেষে সবাই মিলে এক জায়গায় বসে সবাই মিলে আলোচনা করব। আমরা প্রথমে গ্রুপ করে নিয়ে আলোচনা করব, তারপরে সবার গ্রুপ মিলে এক জায়গায় আমরা আলোচনা করব। এখন এই যে আমাদের মানচিত্র যদি আমরা ভালো করে বুঝি, যে আমাদের এই অংশে রংপুর বিভাগ, এই অংশটুকু হচ্ছে রংপুর বিভাগ, এই অংশটুকু রাজশাহী বিভাগ, এই অংশ খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, এবং এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ। এখন এটার সাথে যদি আমরা ওই দুর্যোগের মানচিত্রটা তুলনা করি, তাহলে আমরা অন্তত বুঝতে পারবো যে কোন এলাকায় কোন প্রাকৃতিক দুর্যোগটা বেশি হয়। চলো আমরা দুইটা মানচিত্র নিয়ে একটু খেলা করি। প্রথমে দেখো খরাপ্রবণ এলাকা, এই অংশটুকুতে খরাপ্রবণ এলাকা বেশি। তার মানে আমরা বলতে পারি যে রাজশাহী বিভাগটা সবচেয়ে বেশি খরাপ্রবণ। এছাড়াও দেখো খুলনার এদিকে, এই যে খুলনা বিভাগের এই অংশগুলোতে আমাদের কি হয়, খরা দেখা যায়। রংপুরের কিছু কিছু জায়গায় আমরা খরা দেখতে পাচ্ছি। এরপর বন্যা, বন্যা দেখো, বন্যা প্রায় এখান থেকে এই যে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, এদিকে রংপুরের কিছু অংশ, রাজশাহীর কিছু অংশ, খুলনা, তারপরে বরিশাল, এদিকে হ্যাঁ সবগুলোতেই, চট্টগ্রামে অল্প, খুবই কম, বাকি সব বিভাগেই কি বন্যা আমরা দেখতে পাচ্ছি। এরপর জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস দেখতেছি যে আমরা এই যে বঙ্গোপসাগরের কাছাকাছি যে অঞ্চলগুলো, আমাদের খুলনা বিভাগের নিম্নাঞ্চল, বরিশাল বিভাগের নিম্নাঞ্চল, এবং এই যে চট্টগ্রাম বিভাগের এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের কক্সবাজারের অংশটুকু, এই অংশটুকুতে কি হয়, জলোচ্ছ্বাস বেশি হয়। এরপর হচ্ছে আকস্মিক বন্যা। তার মানে আমরা আকস্মিক বন্যাটা দেখতে পাচ্ছি যে এই যে এদিকে হতে পারে, তার মানে চট্টগ্রাম বিভাগের এদিকে হতে পারে, তবে বেশি দেখানো হয়েছে আমাদের এই যে সিলেট বিভাগে, আর এখানে রংপুর বিভাগে খুব কম। তাহলে আমরা যদি
সামগ্রিকভাবে দেখি তাহলে খরাপ্রবণ এলাকা হচ্ছে আমাদের এই রাজশাহী, তারপর বন্যা তো আমাদের প্রায় পুরো বাংলাদেশই, তারপর জলোচ্ছ্বাস প্রবণ এলাকা হচ্ছে আমাদের এই তিনটা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এরপরে আকস্মিক বন্যা সবচেয়ে বেশি যে অঞ্চলটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের সিলেট। কারণ হচ্ছে সিলেটে আমাদের এখানে হাওর বাওর অনেক বেশি, একটু অতিরিক্ত বৃষ্টি হলেই কি হয়ে যায়, এগুলো ডুবে বন্যা তৈরি হয়ে যায়। তো আমার মনে হয় যে মানচিত্র দুইটা এক জায়গায় করে তোমরা আরো বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছ। এরপর এখান থেকে আমরা সারসংক্ষেপটা দেখি। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে ও দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ুর পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে, হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। এছাড়া কি হবে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করার জন্য আমরা দুইটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো, অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে আমাদের যে ঝুঁকি বা যে প্রাকৃতিক দুর্যোগগুলো, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটবে, সেগুলো হচ্ছে যে ঘূর্ণিঝড় বেড়ে যাবে, জলোচ্ছ্বাস বেড়ে যাবে। এছাড়া কি হবে, হঠাৎ ভারী বৃষ্টিপাত হয়ে আকস্মিক বন্যা তৈরি হবে। তাছাড়া কি হতে পারে, বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে কমে কি হতে পারে, খরা দেখা দিতে পারে। এছাড়া আমাদের কি হতে পারে, এই যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে সমুদ্রের পানিগুলো আমাদের এই যে নদীর পানিতে প্রবেশ করতে পারে। সমুদ্রের পানি আমরা জানি যে অনেক লবণ থাকে, তবে আমাদের নদীর পানিগুলো মিঠা পানি। এখন মিঠা পানিতে যদি লবণাক্ত পানি প্রবেশ করে, তাহলে আমাদের মৎস্য সম্পদ, আমাদের যে মাছগুলো আছে, তারা এই পরিবেশে বাঁচতে পারবে না, যার ফলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে চলো এখন এই প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দুইটা বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনটা কমাবো, অথবা আমরা অভিযোজন করব, যে পরিবর্তিত জলবায়ু তার সাথে খাপ খেয়ে চলব। তাহলে জলবায়ু পরিবর্তনের হার কমানো, এই বিষয়টা দেখি আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। এটা হচ্ছে প্রধান কারণ আমাদের জলবায়ু পরিবর্তনের। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে পারি। এই সকল কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। তাহলে জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য প্রথম কাজ হচ্ছে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে হবে। তার জন্য কি করতে হবে, জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করতে হবে, এর ব্যবহারটা কমাতে হবে। তাহলে যদি জীবাশ্ম জ্বালানি কমাই, তাহলে তো আমাদের একটা সম্পূরক কোনো শক্তি ব্যবহার করতে হবে। সেটার জন্য আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, বায়ু শক্তি ব্যবহার করতে পারি। এই যে এইভাবে আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, এই যে আমরা বায়ু কল বা উইন্ড মিল, এটা ঘুরিয়ে আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি, এগুলো অফুরন্ত শক্তি। আর কি করতে পারি, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর জন্য আমরা বৃক্ষরোপণ করতে পারি। বৃক্ষরোপণ করলে কি হবে, এই গাছগুলো বড় হবে এবং এরা কি করবে, আমাদের বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড থাকে, এই কার্বন ডাই অক্সাইড গুলো শোষণ করবে, যার ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। যদি আমরা এগুলো করতে পারি, তাহলে অবশ্যই জলবায়ু পরিবর্তনের হার কমে যাবে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন বিষয়টা আমরা দেখব। পৃথিবীর বিভিন্ন দেশ
জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ। যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করতে হবে। তাহলে আমরা যদি ঘরবাড়ি তৈরি করি, বিদ্যালয়, কলকারখানা তৈরি করি, এগুলো অবকাঠামোগুলো কি করতে হবে? অবশ্যই শক্তিশালী করে তৈরি করতে হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগে এগুলো ক্ষতি করতে না পারে। এছাড়া কি করতে হবে? যেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ ঘটবে, সেই সময় আমরা কিভাবে অভিযোজন করব সে বিষয়টা এখানে দেখানো হচ্ছে। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ। আমাদের বইয়ে দেওয়া আছে এরকম যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা বন্যার সময়ে আমরা এরকম আশ্রয় কেন্দ্র থাকলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের সময়গুলোতে এই আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে কি করতে পারবো? আশ্রয় নিতে পারবো। উপকূলীয় বন সৃষ্টি। আমাদের যে উপকূল আছে, যে সমুদ্র আছে, সমুদ্রের উপকূলে কি করতে হবে? বেশি বেশি গাছ লাগাতে হবে। তারপরে লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করতে হবে। আমরা ধরেই নিলাম যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেল, তার মানে কি লবণাক্ত পানি আমাদের ভূমিতে প্রবেশ করবে, যার ফলে আমাদের জমিগুলো অনুর্বর হয়ে যাবে। এখন লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদগুলো টিকে থাকতে পারে, আমাদের সেই উদ্ভিদগুলোর কথা কি করতে হবে? চিন্তা করতে হবে, ফসলের উদ্ভাবন করতে হবে। আমাদের জীবনযাপনের ধরনটা পরিবর্তন করতে হবে। যেহেতু পরিবর্তিত আবহাওয়া হবে, আমরা পরিবর্তিত সেরকম ব্যবস্থা নিয়ে আমরা জীবনযাপন করব। জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা আমরা সকলকে জানাবো। এখন ইন্টারনেটের যুগ, আমরা কি করতে পারি? আমরা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা কি করতে পারি? এই যে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর দিক, এগুলো সবাইকে জানাতে পারি। তাহলে জলবায়ু পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। ছবিতে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিভিন্ন উপায় দেখতে পাচ্ছি। দেখো, এগুলো আমরা আগেই দেখে এসেছি। এরপর বাংলাদেশ পৃথিবীর দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে একটি। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এ সকল দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙ্গন ইত্যাদি। তাই আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। আমরা যদি আগে থেকে জানতে পারি যে এই সময়ে, এই মাসে এই প্রাকৃতিক দুর্যোগটা ঘটবে, তাহলে আমরা আগে থেকে কি করতে পারবো? পূর্ব প্রস্তুতি নিতে পারবো, যার ফলে আমাদের ক্ষতির পরিমাণটা অনেকাংশে কমানো সম্ভব হবে। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, ডিসেম্বর মাস এবং জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এই সময়ে কি হয় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে? দেখো, এই যে কুয়াশা, শৈত্যপ্রবাহ, কুয়াশা, শৈত্যপ্রবাহ, এই সময়টা আমাদের ডিসেম্বর মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। তাহলে এই 3 মাসে আমরা আগেই জেনে যাব যে এই সময়ে কুয়াশা বা শৈত্যপ্রবাহ হবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। তারপরে যদি আমরা ভেতরে লক্ষ্য করি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টা মাসে কি হবে? মৌসুমী নিম্নচাপ তৈরি হয়। মৌসুমী নিম্নচাপ তৈরি হলে এই সময়ে আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ থেকে মৌসুমী বায়ু আসে, এখানে প্রচুর জলীয় বাষ্প থাকে এবং এই জলীয় বাষ্পগুলো বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটায়, যার ফলে এই সময় বন্যা হয়। তাহলে আমরা আগে থেকেই জেনে যাব যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বন্যা ঘটবে। তাহলে আমরা আগে থেকেই সে ব্যবস্থা নিলে আমরা কি করতে পারবো? এই দুর্যোগের ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। এরপরে দেখো, এই যে বন্যার সময়টার 2 মাস পর, অর্থাৎ পরের 2 মাস অক্টোবর, নভেম্বর এবং আগের 2 মাস এপ্রিল, মে, এই সময়ে ঘূর্ণিঝড় হয়। দেখো, এই 2টা মাসে ঘূর্ণিঝড় বেশি হয়, বজ্রবৃষ্টি হয়, কালবৈশাখী হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়ে বন্যা হবে। বন্যার আগের 2 মাস এবং পরের 2 মাস এই সময়ে কি হয়? ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় হয়। এখন এই যে ফেব্রুয়ারি থেকে
আমাদের মে মাস পর্যন্ত, যেহেতু শীতের পরে এই সময়টা আসে, শীতকালে আমরা জানি যে বৃষ্টি হয় না, তাই যদি আমাদের এপ্রিল মে মাসেও বৃষ্টি না হয় তাহলে এই সময়টাতে খরা দেখা দেয়। কারণ কি, এই সময়ে তাপদাহটাও বেড়ে যায়। এই মার্চ এপ্রিল মে মাসে তাপদাহও বাড়ে, যার ফলে কি হয়, খরার সৃষ্টি হয়। আমার মনে হয় এই চিত্রটি আমাদেরকে আরো বেশি দুর্যোগ মোকাবেলায়, দুর্যোগের বিষয়গুলো জানার ক্ষেত্রে এবং দুর্যোগ মোকাবেলা করতে অনেকটা হেল্পফুল হবে আমাদের জন্য, এবং এটা বোঝার ক্ষেত্রে আমাদের জন্য এই চার্টটা অনেক বেশি হেল্পফুল হবে। এই যে আমরা 2 মাস এগুলো আগেই দেখেছি। যাই হোক, আজকের বিষয়গুলো আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় চিত্রের মাধ্যমে তোমাদেরকে খুবই সহজ করে উপস্থাপন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উৎসাহিত করবে। ভালো থেকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।